আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেটা হচ্ছে ক্লাস 9-এর বাস্তব সংখ্যা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের এই কোষে দেখি 1.2। তো এই 1.2 এর যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে দেখো প্রথমে যে জিনিসটা জানতে হবে, এটাকে মূলত সংখ্যা সম্পর্কে আমরা আগে জেনেছিলাম। এইটাতে মূলত অমূলত সংখ্যাকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করা যায় সেটা সম্পর্কেও প্রশ্নগুলো দেওয়া আছে। দেখো প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, কোষে দেখি একের দেখো একের দাগেরটা যেটা দেওয়া আছে যে দুটি মূলত সংখ্যার সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে। তাহলে দুটো মূলত সংখ্যার সমষ্টি মানে মূলত সংখ্যা কোনগুলো? যেগুলো p/q আকারে প্রকাশ করা যায়, যেগুলো p/q আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলত। এগুলো হচ্ছে মূলত, যেগুলো p/q আকারে প্রকাশ করা যাবে। আর যেগুলো p/q আকারে প্রকাশ করা যাবে না, যেগুলো p/q আকারে প্রকাশ করা যাবে না সেগুলোকে বলা হচ্ছে অমূলত। মানে যেগুলো p/q আকারে প্রকাশ করা যাবে না, মানে এটা হচ্ছে তোমার যাবে না, যেগুলো p/q আকারে সেগুলোকে বলা হচ্ছে অমূলত সংখ্যা। তো এখানে দেখো দুটি মূলত সংখ্যার সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে। এটা কিন্তু দেখো দুটো মূলত সংখ্যা নাও, ধরো 1/2 আর 3/2, দুটো মূলত সংখ্যা নিলাম, এদের সমষ্টি কি মূলত সংখ্যা হবে? তাই 4/2। তাহলে এটা একটা মূলত সংখ্যা হলো। তাহলে দুটি মূলত সংখ্যা সর্বদাই কিন্তু মূলত সংখ্যা হবে, এটা কিন্তু ঠিক, তাই না? যে কোনো তুমি দুটো সংখ্যা নাও, তাদের সমষ্টি নাও, সেটাও দেখবে একটা মূলত সংখ্যা পেয়ে যাচ্ছ। তাহলে এটা যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি ট্রু বা সত্য। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 2 নম্বরে দেখো দুটি অমূলত সংখ্যার সমষ্টি সর্বদা অমূলত সংখ্যা হবে। এটা দেখো আমি সব ক্ষেত্রে কিন্তু অমূলত সংখ্যাগুলো কোনগুলো আমরা অমূলত সংখ্যাগুলো দেখেছিলাম, যেমন ধরো √2, -5, -√5, এই সংখ্যাগুলো এগুলো হচ্ছে কি অমূলত সংখ্যা। তো এই সমস্ত দুটো সংখ্যা নাও, যে এমন দুটো সংখ্যা নাও সেক্ষেত্রে কিন্তু আমরা অমূলত সংখ্যা পাবো না। আমি এটা পাবো √2, তার সাথে যদি √3 যোগ করে দাও সেটাও একটা মূলত সংখ্যা, অমূলত সংখ্যা হবে। এটাও একটা অমূলত, এটাও একটা অমূলত। তাহলে দুটো অমূলত সংখ্যার সমষ্টি একটা অমূলত হচ্ছে। কিন্তু তুমি যদি এটা নাও √2 নাও, তার সাথে যদি -√2 নাও, তো -√2 নাও, তাহলে কী হবে? এটা একটা অমূলত সংখ্যা, এটাও কিন্তু একটা অমূলত সংখ্যা। তাহলে দুটো অমূলত সংখ্যা যদি হয় তাহলে দুটো অমূলত সংখ্যার সমষ্টি করলে কত হচ্ছে? 0। এটা কিন্তু মূলত, এটা কি মূলত। তাহলে দ্বিতীয় নম্বরে যেটা আছে দুটি অমূলত সংখ্যার সমষ্টি সর্বদা অমূলত হবে, এটা কিন্তু ঠিক নয়, এটা হচ্ছে ভুল বা মিথ্যা। তাহলে 2 নম্বরেরটা হয়ে যাবে কি ফলস। ঠিক আছে, তাহলে দুটো অমূলত সংখ্যার সমষ্টি সব ক্ষেত্রে কিন্তু অমূলত হবে না। তাহলে এটা অমূলত হচ্ছে, কিন্তু এটা কিন্তু অমূলত হবে না, এটা কিন্তু মূলত হয়ে গেল। 0 একটা কি মূলত সংখ্যা। জিরোকে কী লেখা যায়? 0/1 লেখা যায়। এটা আমরা আগে দেখেছি যে 0/1 বা 0/2 হিসাবে লেখা যায়, p/q আকারে লেখা যাচ্ছে। তো এটা মূলত সংখ্যা। তারপর 3 নম্বরে দুটি মূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে। তাহলে দুটো মূলত সংখ্যা নিলাম, দুটো মূলত সংখ্যার গুণফল আমরা দেখছি যে যেমন দুটো মূলত সংখ্যা নিচ্ছি এখানে 1/2 আর 5/3, 1/2 আর 5/3, এই দুটো গুণ করলে কত হবে? 1/2 গুণিত 5/2 গুণ করলে কত হচ্ছে? 5/4। সেটা p/q আকারে লেখা যাচ্ছে। তাহলে p/q আকারে লেখা গেলে কী হবে? সেটা একটা মূলত সংখ্যা হয়েছে। তাহলে 3 নম্বরে যেটা দিয়েছে যে দুটি মূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা, এটা কিন্তু ঠিক। তাহলে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সত্য বা ট্রু, টি বা সত্য। তাহলে 3 নম্বরে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে সত্য এবং সেটা ট্রু, যে দুটো মূলত সংখ্যার গুণফল কিন্তু সবসময় মূলত সংখ্যা হবে। আচ্ছা, এবার 4 নম্বর দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে।
দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে, এটা কিন্তু ঠিক নয়। যেমন এখানে 4 দাগের দুটো অমূলত নিচ্ছি, এখানে 2√2 নিচ্ছি আর একটা √3 নিচ্ছি, এটার গুণফলটা √6 হচ্ছে। এটা √6 হচ্ছে, √6 মানে এই জন্যই হচ্ছে √3 তার সাথে একটা রুটের মধ্যে যদি ঢুকে যায় তাহলে √6 হচ্ছে, তাহলে এটাও কিন্তু অমূলত, তাহলে দুটো অমূলত সংখ্যার গুণফল কিন্তু কখনোই নয়, কোনো ক্ষেত্রে মূলত হতে পারে, কোনো ক্ষেত্রে মূলত হতে পারে, আর কিন্তু সর্বদাই কিন্তু মূলত হবে না। যেমন তুমি ধরো √3 তার সাথে যদি √3 গুণ করো, তাহলে √3 তার সাথে √3 যদি গুণ করো তাহলে 3 গুণিত 3, তাহলে এখানে কিন্তু তোমার 9 হচ্ছে, তাহলে 3 হচ্ছে, এটা কিন্তু মূলত হয়ে যাচ্ছে। এখানে কিন্তু দুটো অমূলত সংখ্যার গুণফল কিন্তু মূলত হচ্ছে, কিন্তু এখানে দুটো অমূলত সংখ্যার গুণফল কিন্তু একটা অমূলত সংখ্যা হচ্ছে। তাহলে 4 নম্বরে দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা বলেছে সর্বদা মূলত সংখ্যা হবে, এটা কিন্তু ঠিক নয়, এটা মিথ্যা। তাহলে 4 দাগেরটা হচ্ছে মিথ্যা বা ফলস, মিথ্যা বা ফলস, আমরা ট্রু অথবা। আচ্ছা, প্রতিটি মূলত সংখ্যাই বাস্তব সংখ্যা, এটা কিন্তু প্রতিটি মূলত সংখ্যাই বাস্তব সংখ্যা। আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি মূলত সংখ্যাকে তুমি যে মূলত সংখ্যা সেটা কিন্তু আমরা সংখ্যা রেখাতে স্থাপন করতে পারি। এই যে সংখ্যা রেখা পেয়েছিলাম, সেই সংখ্যা রেখাতে কিন্তু প্রত্যেকটি মূলত সংখ্যাকে, এখানে 0 1 2 3 থাকুক না কেন, 1 2 3 প্রত্যেকটি মূলত সংখ্যাকে কিন্তু আমরা সংখ্যা রেখাতে কিন্তু স্থাপন করতে পারবো। তাহলে প্রত্যেকটি সংখ্যাকে যদি এইখানে রাখা যায়, এটাই তো রিয়েল লাইন মানেই হচ্ছে রিয়েল নাম্বার মানেই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে প্রত্যেকটি মূলত সংখ্যায় কিন্তু বাস্তব সংখ্যা, এটা কিন্তু কারেক্ট বা ঠিক। তাহলে ঠিক হলে কি হবে, এটা হবে সত্য। তাহলে 5 দাগেরটা হচ্ছে কি সত্য, 5 দাগেরটা হচ্ছে সত্য। তো প্রতিটি মূলত সংখ্যায় বাস্তব সংখ্যা, এটা কিন্তু সত্য। আর প্রতিটি বাস্তব সংখ্যাই কিন্তু অমূলত সংখ্যা, এটা কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয় বলছি, প্রত্যেকটি বাস্তব সংখ্যায় কিন্তু অমূলত সংখ্যা নাও হতে পারে। যেমন হচ্ছে প্রত্যেকটি বাস্তব সংখ্যা, যেমন 2 একটা বাস্তব সংখ্যা, 2টা কিন্তু মূলত সংখ্যা, কিন্তু সেটা কিন্তু অমূলত সংখ্যা নয়, তাই না? এটা অমূলত সংখ্যা নয়, তাহলে এর প্রত্যেকটি বাস্তব সংখ্যায় কিন্তু অমূলত সংখ্যা, এটা কিন্তু ঠিক নয়। তাহলে 6 দাগেরটা হচ্ছে কি ফলস বা মিথ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম কোন স্টেটমেন্টগুলো সত্য আর কোন স্টেটমেন্টগুলো মিথ্যা সেটা। এরপর 2 দাগের দেখো অঙ্কটা কি বলেছে, 2 দাগের অঙ্কটা বলছে এটা অমূলত সংখ্যা বলতে কি বুঝি। আচ্ছা, অমূলত সংখ্যা বলতে কি বুঝি সেটা যদি ডেফিনেশনটা আমাদের চাই, তাহলে সেখানে বলতে হবে যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, তাদেরকে বলা হচ্ছে অমূলত সংখ্যা। তাহলে কি, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না যেখানে p/q পূর্ণ সংখ্যা p/q পূর্ণ সংখ্যা এবং q not equal to 0, তাদের অমূলত সংখ্যা বলে। আমরা আগে যে মূলত সংখ্যার ডেফিনেশন দিয়েছিলাম সেখানে শুধু যাবে বলেছিলাম, এখানে বলছি যাবে না। আগে যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনের সাথে এটার একটুকু পার্থক্য আছে, সেটা এখানে না শব্দটা আছে, ওটাতে ছিল না শব্দটা ছিল না, বাকি পুরোটাই কিন্তু একই। তাহলে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না তাদেরকে আমরা অমূলত সংখ্যা বলবো, যেখানে p/qটা কি পূর্ণ সংখ্যা। তো এখানে তার উদাহরণ যদি তুমি দেখো,
উদাহরণ দেখো এখানে কী হবে, কোনগুলোকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি না। যে সমস্ত সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, যে সমস্ত সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের যদি বর্গমূল করা হয়, যে সমস্ত সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় সেইগুলোকে যদি আমরা বর্গমূল করি, যেমন হচ্ছে 2, যেমন হচ্ছে √3, √4টা কিন্তু হবে না। √4টা কেন হবে না? √4টা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 4টা। তাহলে 4 যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাই তার বর্গমূল করলে কত হবে? 2 হবে। তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, এটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু √4টা হবে না। তারপর কি হবে? √5 হবে, √6 হবে, √7 হবে, এগুলো হবে। আর এদের মাইনাসগুলোও হবে। এটা -√2 অমূলদ সংখ্যা, -√3 অমূলদ সংখ্যা, -√5 অমূলদ সংখ্যা, এগুলো সব অমূলদ সংখ্যা। যে মাইনাসগুলো হচ্ছে কি অমূলদ এবং প্লাসগুলো হচ্ছে মূলদ। আরেক ধরনের আমরা অমূলদ সংখ্যা লিখতে পারবো, যেগুলো ধরো দশমিক আকারে থাকবে এইভাবে, যে 0.2, তারপরে একটা শূন্য দিলাম, তারপরে দুটো 2 দিলাম, আর একটা দুটো শূন্য দিলাম, একটা শূন্য দিলাম, তারপরে আবার 3টে 2 দিলাম, আর একটা শূন্য দিলাম, আবার 4টা 2 দিলাম। এভাবে যদি সংখ্যাগুলো যায়, মানে এখানে একটা রিদিম আছে যেটাকে তুমি কখনোই কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে। সংখ্যাটা কেমনভাবে যাচ্ছে, প্রথমে একটা 2, তারপরে একটা শূন্য, তারপরে দুটো 2, তারপরে একটা শূন্য, আবার 3টে 2, আবার একটা শূন্য, আবার 4টা 2। এখানে প্রথমে একটা 2 ছিল, তারপরে দুটো 2, তারপর 3টে 2, তারপরে 4টা 2। এইভাবে এইগুলো কিন্তু একই রকম, একই সংখ্যা। এরকমভাবে আর আলাদা দিতে পারো। ধর এটা 2-এর পরিবর্তে আমরা যে 3 লিখলাম, 3 দিলাম, একটা শূন্য দিলাম, দুটো 3 দিলাম, একটা শূন্য লিখলাম, 3টা 3 লিখলাম, একটা শূন্য দিলাম, 4টা 3 লিখলাম, আর একটা শূন্য দিলাম। এইভাবে যদি সংখ্যাটা যায় সেটাও কিন্তু একটা অমূলদ সংখ্যা। তাহলে কিভাবে এই সংখ্যার অমূলদ সংখ্যাগুলো লিখতে হচ্ছে দেখো, এটা আমরা বুঝতে পারলাম যে দশমিক সংখ্যার অমূলদ সংখ্যাগুলো কীভাবে আমরা লিখছি। এবং এগুলো তো অবশ্যই অমূলদ সংখ্যা, যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আচ্ছা, এখানে নিচে দেখো কয়েকটা, এরপরে দেখো 3-এর দাগেরগুলো। 3-এর দাগের কয়েকটা অঙ্ক আছে যেগুলোকে বলছে যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা তোমাদেরকে লিখি। তাহলে দেখো প্রথমে আমরা 1-এর দাগে আছে √9। √9 মানে কি বলেছি, যখনই বর্গমূলটা করা হবে একটা পূর্ণবর্গ সংখ্যার, সেটারটা কি পাওয়া যাবে, সেটা একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। এটা কি √9-এর বর্গমূল করলে কত হবে? 3 হবে। তাহলে এটা কি হয়ে গেল? একটা মূলদ সংখ্যা হয়ে গেল। এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, অমূলদ নয়। তারপরে গেছি 2-এর দাগেরটা কি আছে, 225। 225 তার বর্গমূল, 225টা বললে এটা কিন্তু কত হয়ে যাবে? এটা 15। এটা বর্গমূলটা কত? 15। তাহলে এটা কিন্তু কি হয়ে গেল? একটা মূলদ সংখ্যা হয়ে গেল। এটা কিন্তু মূলদ। তারপরে √7, তারপর হচ্ছে √7। √7 এটা কি? এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তার বর্গমূল। তাহলে এটা কিন্তু অমূলদ, এটা একটা কি? অমূলদ। তারপরে কোনগুলো? √50। √50টা কী হবে? √50টা হচ্ছে তোমার, এটা কিন্তু পূর্ণবর্গ নয়, এটা কিন্তু অমূলদ। √50-এর পর কি আছে? √100। √100টা কিন্তু 10, এর মানটা কত? 10। এটা কিন্তু মূলদ হয়ে গেল, কিন্তু এটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। এটা পূর্ণ সংখ্যা পাওয়া গেল যেটার বর্গমূলটা। √81, -81, এটা কিন্তু কি? -9। তাহলে এটা কি হয়েছে? মূলদ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা তার বর্গমূলটা করলে কিন্তু আমরা মূলদ সংখ্যা পাচ্ছি, এবং যেগুলো পূর্ণবর্গ নয়, √42 এটা হচ্ছে অমূলদ, এটা পূর্ণবর্গ নয়। √29 এটা হচ্ছে অমূলদ, এটাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। আর এটা হচ্ছে তোমার 1000,
এটাকেও কিন্তু এটা অমূলত। তাহলে আমরা দেখতে পেলাম কোনগুলো অমূলত হলো। তাহলে এখানে এটাকে যদি পূর্ণবর্গ দুটোর জন্য তুমি একটা পাবে, কিন্তু একটা 10 তোমার কিন্তু বর্গমূলের মধ্যে থেকে যাবে, সেই জন্য এটাও একটা অমূলত সংখ্যা। তাহলে আমরা জানলাম কোনগুলো অমূলত সংখ্যা এবং কোনগুলো অমূলত এবং কোনগুলো মূলত, সেটা আমরা নির্বাচন করতে পারলাম। এরপর আমরা আসবো পরের অঙ্কটাতে। দেখো এরপরে আমাদের অঙ্কটা যেটা বলেছে সেটা হচ্ছে সংখ্যা রেখায় √5কে স্থাপন করি। তাহলে √5কে তুমি সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করবে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে আমরা একটা সংখ্যা রেখা আঁকবো, একটা সংখ্যা রেখা আঁকবো। ধরো এটা এ, এখানে তীর চিহ্ন দিলাম, এখানে মাঝখানে কোনো জায়গাতে আমি দিচ্ছি 0, তারপরে এখানে 1, এখানে 2, এখানে 3, এটা +1 +2 +3, এখানে -1 -2 আরও আছে। তো এখানে আমাদেরকে √5টা আমাদের যদি স্থাপন করতে হয়, তাহলে দেখো এখানে আমাদেরকে প্রথমে যেটা নিতে হবে 0 থেকে এই 2 পর্যন্ত এই মাপে একটা, এই মাপের এই এটা 2 বিন্দুতে একটা এখানে কি করতে হবে, একটা লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কনটা কত সেন্টিমিটার করব বা কত এককের করব, এখানে 1 এককের। আমরা যখন লম্ব অঙ্কন করছো তাহলে এই মাপটা নিয়ে এই মাপটা করলাম, তাহলে এটা হয়ে গেল কত 1 একক, এটা 1 একক। তারপর আমরা কী করলাম, এটা যদি আমি এ বিন্দু দিই, তাহলে এখানে আমরা এই বিন্দুটাকে দিলাম বি, এবং বি আর এটা যুক্ত করে দেওয়া হলো। তাহলে আমরা দেখতে পাবো এই যে একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি ও এ বি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই ও বিটা, ও এটা কত হচ্ছে, ও এটা হচ্ছে তোমার 2 একক, ও এটা হচ্ছে তোমার 2 একক, আর এ বিটা হচ্ছে তোমার 1 একক। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, সেই পিথাগোরাসের উপপাদ্যটা কী হয়, এটা হয়ে গেল তোমার ভূমি, এটা হয়ে গেল লম্ব, আর এটা হলো অতিভুজ। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, যে ও বি মানে অতিভুজ তার স্কোয়ার সমান কি লিখতে পারি, ও এ তার স্কোয়ার মানে ভূমি তার স্কোয়ার, আর এ বি তার স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখব, ও বি ও এ সমান কত, তাহলে 2 তার একক, এখান থেকে এটা কত 2 একক, আর এটা কত 1, তাহলে কত হয়ে গেল, তাহলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 4 + 1, দ্যাট ইজ ইকুয়াল টু কত 5। তাহলে ওবি সমান কত হয়ে গেল, ওবি সমান √5। তাহলে এই যে মাপটা পাওয়া গেল, এই মাপটার মানটা কত √5। তাহলে এই মাপটা হচ্ছে √5। এরপরে তুমি যদি এই ওবিটাকে ব্যাসার্ধ করে তুমি যদি একটা বৃত্তচাপ অঙ্কন করো, তাহলে তোমার সংখ্যা রেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে √5-এর মান। মানে ও থেকে ওই √5 ওই ছেদ বিন্দুটার দূরত্ব হচ্ছে √5। তাহলে এখানে আমরা কি করছি, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করছি এই ও আর বি বিন্দুকে কেন্দ্র করে। ও বিন্দু থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করছি, তাহলে একটা বৃত্তচাপ অঙ্কন, যেখানে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, সেই ছেদ বিন্দুটা কি, এই ছেদ বিন্দুটা যদি সি হয়, তাহলে সেই বিন্দুটা হচ্ছে কি আমার এই √5টাকে কিন্তু ডিনোট করছে, √5কে ডিনোট করছে। তাহলে √5-এর মানটা কত হয়ে গেল, √5 মধ্যে ও থেকে সি পর্যন্ত। তাহলে এখানে অতএব ওসি সমান হচ্ছে √5, বা এই সি বিন্দুটা আমাকে √5টাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আশা করি বুঝতে পেরেছি কীভাবে আমরা √5টা করলাম। এরপর আমরা নেক্সট অঙ্কতে আসছি। দেখো পরের অঙ্কটা যেটা বলছি সেটা হচ্ছে কি, √3কে আমরা সংখ্যা রেখায় স্থাপন করি। তাহলে √3কে আমরা কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করব, তাহলে এখানে আমাদেরকে একটা সংখ্যা রেখা আঁকতে হবে। তাহলে এখানে আমরা একটা সংখ্যা রেখা আঁকলাম, সংখ্যা রেখার আমরা মাঝখানে একটা 0 দিচ্ছি, আর এটাও যেহেতু খুব একটা বড় নয়, তাহলে এখানে আমরা এটা দিচ্ছি 1, আর একটু বুঝে দিচ্ছি 2 দিচ্ছি।
এখানে -1 আছে, আর দিচ্ছি না। আমরা যেহেতু পজিটিভ বলেছে, তাহলে ডান দিকে আমরা। এখানে কি √3 করার জন্য প্রথমে আমাকে √2 বের করতে হবে। √2 মানটা আগে বের করতে হবে, তারপরে আমরা কিন্তু √3 মানটা বের করব। তাহলে দেখো কিভাবে √2 মানটা আগে বের করছি। তাহলে 0 থেকে এই 1 এই মাপটা নিয়ে একটা এই বিন্দুতে, এটা ধরো এ বিন্দু, 1-এর জায়গাটা কি এ বিন্দু, এখানে একটা লম্ব অঙ্কন করলাম। এটার মাপটা কিন্তু এই মাপটা এবং এটা সমান, এটা দিলাম বি। এই মাপটা এবং এই মাপটা কি সমান। এরপর আমরা এখানে একটা যুক্ত করে দিলাম। তাহলে একটা সমকোণী ত্রিভুজ পেলাম। সমকোণী এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা কি 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, যে ভূমি তার স্কোয়ার, লম্ব তার স্কোয়ার সমান কি হয়, অতিভুজ তার স্কোয়ার। এটা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এই যে ও এ বি, এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটাতে আমি লিখতে পারি কি ও বি তার স্কোয়ার, সমকোণী ত্রিভুজ। তাহলে সেটা হচ্ছে ও এ তার স্কোয়ার প্লাস ও প্লাস এ বি তার স্কোয়ার। মানে ও এ তার স্কোয়ার, এটা কত, এখান থেকে এটা দূরত্ব কত, 1 একক। এটার থেকে এটা দূরত্ব কত, 1 একক। এটাও 1 একক। তাহলে কি এটা 1 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, দ্যাট ইজ কি 1 + 1, দ্যাট ইজ কত 2। এটা হচ্ছে 2 হয়ে গেল। তাহলে ও বি সমান কত পাওয়া গেল, তাহলে ও বি সমান পাওয়া গেল √2। আমরা এই যে মানটা পেয়ে গেলাম, এই মানটা কত পেলাম, √2। তাহলে বোঝা গেল কীভাবে আমরা √2 মানটা পেলাম। তাহলে ও বিটা হচ্ছে √2, ঠিক আছে। এরপর আমাদের তো √2 দরকার না, আমাদের √3 দরকার। তো √3 মান বের করতে গেলে এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে। কার, এ বির উপর। লম্ব অঙ্কনটা কত, এ বির উপর করতে হবে। মানে এই সরলরেখাটার উপরে কিন্তু আমাকে একটা লম্ব অঙ্কন করতে হবে। তাহলে এই সরলরেখার উপর একটা লম্ব অঙ্কন করছি। তাহলে সরলরেখার উপর যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে দেখো কীভাবে করছি। এইটার উপর একটা লম্ব অঙ্কন করছি। এই লম্বটা কত দূর পর্যন্ত যাবে, কত দূর পর্যন্ত যাবে, 1 একক যাবে। এটাও কিন্তু 1 একক, এই যে দূরত্বটা সেটাও কিন্তু 1 একক। তাহলে এখানে এটা এই কোণটা কত, 90 ডিগ্রি। এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ আঁকা হয়েছে। তাহলে এবং এটাও কত হয়েছে, 1। এটা হচ্ছে তোমার একটা নাম দিলাম, সেটা হচ্ছে সি, এটা সি। এবং সি এর সাথে ও তুমি আবার যুক্ত করে দেবে, সি এর সাথে কি একটা যুক্ত করে দেবে ওকে। তাহলে সি এর সাথে আমি ও যুক্ত করে দিলাম। তাহলে প্রথমে আমি কী করলাম, ও বির উপরে একটা লম্ব অঙ্কন করলাম। লম্বনটা কি বিসি, বিসি এবং সি থেকে আমার ও পর্যন্ত যুক্ত করে আসে। বিসিটার দৈর্ঘ্যটা কিন্তু 1 একক। তাহলে এখানেও তুমি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ, যেটা ও বি সি। এই যে সমকোণী ত্রিভুজটা হচ্ছে ও বি সি, সেই ও বি সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার মানে ও সি তার স্কোয়ার সমান কী হয়ে যাবে, ও বি তার স্কোয়ার প্লাস ও বি সি তার স্কোয়ার। তাহলে এটা পাবো, এটা সমকোণী ত্রিভুজটা থাকবে। ও বি সি থেকে পাচ্ছি, সেটা কি পাচ্ছি, সেটা ও সি তার স্কোয়ার সমান কিছু ও বি তার স্কোয়ার আর বি সি তার স্কোয়ার। এটা তো পিথাগোরাসের সূত্রই, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা এটার মানটা কত পেয়েছি, দেখো ওবির মানটা আমরা আগে পেয়েছি, ওবির মানটা কত √2 পেয়েছি। তাহলে আমরা √2 তার স্কোয়ার করলাম, আর √2 তার এটা কত 1 নিয়েছি, 1 তার স্কোয়ার। তাহলে √2 তার স্কোয়ার মানে কত 2। বর্গমূলটা আর বর্গটা পরস্পরকে ক্যান্সেল হয়ে যায়, গিয়ে 2 হয়ে যায়, মানে 1, দ্যাট ইজ ইকুয়াল টু কত 3। তাহলে ওসি সমান কি পাওয়া যাচ্ছে, √3। এই যে আমরা ওসিটা পেলাম সেটা হচ্ছে √3 পেলাম। এটা তো পেলাম আমরা দৈর্ঘ্যটা পেলাম ওসি। এবার ওসিটাকে আমি কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে ওসির মানটা নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। ওসি মানটা নিয়ে মানে ওসি যে এই বৃত্তচাপটা, এখানে যে বৃত্তচাপটা, এটা একটা কম্পাসের সাহায্যে কিন্তু আমাকে এটা করতে হবে। এই কম্পাসের সাহায্যে এই মাপটা নিয়ে এটা ওসি, তো এই মাপটা নিয়ে আমাকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তাহলে একটা বৃত্তচাপ অঙ্কন করছি। যে বৃত্তচাপটা অঙ্কন করতে গেলে একটা
দেখো একটা বিন্দু ছেদ করেছে, সেটা যদি তুমি ডি নাম দাও, এটা যদি ডি নাম দাও, তাহলে ডি, এই ডিটা কিন্তু সূচিত করছে কি √3। এই ডিটা কিন্তু, এই বিন্দুটা কিন্তু সূচিত করছে কি √3টাকে কিন্তু সূচিত করছে। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে, তাহলে ও অ্যাকচুয়ালি ওডিটা হচ্ছে তোমার, তাহলে অতএব কি হচ্ছে ওডি, এই দূরত্বটা হচ্ছে কি √3, এবং সেটা ডি বিন্দুকে সূচিত করছে। তাহলে √3তে আমরা কিন্তু সংখ্যা রেখাতে স্থাপন করলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছ কীভাবে √3টাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করলাম। এরপর আমরা পরের অঙ্কটাতে আসছি। দেখো এর পরের অঙ্কটা যেটা বলেছে সেটা হচ্ছে কি একই সংখ্যা রেখায় √5, √6, √7, আবার -√6, -√8 এবং -11 স্থাপন করি। তাহলে দেখো এইভাবে কিভাবে এটা করা যায়। তাহলে প্রথমে এটার জন্য আমাদেরকে একটা সংখ্যা রেখা আঁকতে হবে। তাহলে একটা বড় সংখ্যা রেখা নিলাম। সংখ্যা রেখাটা নিলাম। এখানে সংখ্যাগুলো দেখা, প্রথমে কি নিচ্ছি, এখানে 0 নিচ্ছি, তারপরে 1, তারপরে 2, 3, এখানে কত 1, 2, 3, তিনটা নিচ্ছি, -1, -2, -3, তাহলে 1, 2, 3 নিলাম। তাহলে সংখ্যা রেখাটা 0টা, প্রথমে আমরা √5টা বের করব। তাহলে √5টা বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাকে এই এককটা নেব, এইখান থেকে 2 পর্যন্ত, এইখানে আমরা একটা এ দিলাম। তাহলে এই মাপটা নিয়ে আমরা একটা এই বিন্দুতে একটা লম্ব 1 এককের, এটা 2 একক ছিল, এটা আমার 1 এককের একটা লম্ব অঙ্কন করলাম। এটা ধরলাম বি, এটা 1 একক। তাহলে বি করলাম, এই বি এর সাথে কিন্তু আমরা ও যুক্ত করে দিলাম। তাহলে বি এর সাথে যদি ও যুক্ত করে দাও তাহলে কি হবে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা কত বলেছিলাম, 90 ডিগ্রি এঁকেছি, লম্ব মানে 90 ডিগ্রি, এ বি লম্ব আঁকা হয়েছে। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ও বি এ, এই ত্রিভুজটা থেকে দেখো কি পাওয়া যাচ্ছে, ও এ তার স্কোয়ার প্লাস এ বি তার স্কোয়ার, ভূমি তার স্কোয়ার আর লম্ব স্কোয়ার। এটা কত 2, আর এটা 1 তার স্কোয়ার। তাহলে কত 4 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু কত 5। তাহলে এখানে আমরা এটা কি হচ্ছে ওবি, এটা ওবি তার স্কোয়ার, ওবি তার স্কোয়ার। এটা ত্রিভুজটা নিয়েছিলাম সেটা হচ্ছে ও এ বি, ও এ বি ত্রিভুজের ওবি স্কোয়ার সমান হচ্ছে কি ও স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে ওবি সমান কত পাওয়া যাচ্ছে, ওবি সমান √5। তাহলে এই ওবিকে নিয়ে যদি আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করি, সেটা সংখ্যা রেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে √5টা মান। তাহলে সংখ্যা রেখায় স্থাপনটা করতে গেলে কি এটার সাথে এটার সাথে মিশিয়ে নিতে হবে। তাহলে দেখো এই যে বৃত্তচাপটা নেব, এটা একটু এই বৃত্তচাপটা নিয়ে আমরা যদি অঙ্কন করি, তাহলে একটা বিন্দু ছেদ করেছে, সেটা হচ্ছে কি এটা যদি সি দিই তাহলে এই বিন্দুটা কি √5কে কিন্তু রিপ্রেজেন্ট করছে। এটার মানটা কত পেলাম, এটার মানটা যেটা পেলাম সেটা হচ্ছে কি √5, ওবিটার √5, সেটা যে বিন্দুতে ছেদ করলো সেটা সি বিন্দুটা হচ্ছে √5। তাহলে √5টা হলো, তারপর √6টা। তাহলে √6টা বের করতে গেলে তোমাদের কিভাবে বের করতে হবে, তাহলে এখানে আবার কিন্তু আমাকে ওবির উপরে একটা বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে, যার দৈর্ঘ্যটা কিন্তু ওই 1 একক থাকবে, 1 একক। এই যতটা আমরা এখানে লম্ব অঙ্কন করেছিলাম এখানেও বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে, যেটার দৈর্ঘ্যটা কত 1 একক, 1 একক। তাহলে এরপরে আমরা এটার বিন্দুটা যদি আমরা ডি নাম দিই, এই বিন্দুটা আমরা ডি নাম দিই, তাহলে ডি এর সাথে আমরা কিন্তু এও যুক্ত করে দিলাম, ডির সাথে যুক্ত করলে এই কোণটা কত, এই কোণটা হয়ে যাচ্ছে তোমার 90 ডিগ্রি। এরপর আমরা কি করব, এরপর আমরা এই যে ও বি ডি, ত্রিভুজ ও বি ডি,
এই ত্রিভুজটা থেকে আমরা দেখো কী করে পাচ্ছি ওডির মানটা। তাহলে ওডি তার স্কোয়ার সমান কি হচ্ছে ওবি তার স্কোয়ার প্লাস বিডি তার স্কোয়ার। এটা কেন হচ্ছে? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেলে কি হবে? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার, বা এটা অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব। এটা তো ভূমি, এই বিন্দুতে তোমার 90 ডিগ্রি আছে, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে এখানে তোমার কী আছে? এটা √5 পেয়েছি, তাহলে √5 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, তাহলে কত? 5 + 1, √5 স্কোয়ারকে 5 হবে, আর 1 স্কোয়ার মানে 1 মানে 6। তাহলে এখানে ওডি সমান কি পাওয়া গেল? √6। তাহলে এই যে মানটা, এই মানটা পাওয়া গেল √6, এই ওডির মানটা। এবার ওডির মানটা যেটা আছে সেটাকে যদি আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করি, সেটা যে বিন্দুতে ছেদ করবে সেটা পাওয়া যাবে কি? √6 মানটা। তাহলে এখানে আমরা দেখো এখানে একটা এই মাপটা নিচ্ছি, এই মাপটা নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করছি। তাহলে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, যেটা একটা ছেদ করলো, এই যে বিন্দুতে ছেদ করলো, সেটা হয়ে গেল √6। এটা যদি ডি, এটা যদি ই বলা হয়, তাহলে ইটা আমরা পেলাম কি? √6 মানটা। ইটা হচ্ছে তোমার √6 ই বিন্দুটা। তাহলে আমরা ই বিন্দুর √6টাকেও কিন্তু সংখ্যার উপর স্থাপন করলাম। এরপরে আসে √7। √7টাও বের করতে গেলে আমাদেরকে একই রকমভাবে এই যে আমরা এঁকেছিলাম ওডি গেছিল, ওডির উপরে ডি বিন্দুতে, ওডি রেখার উপরে, রেখাংশের উপর ডি বিন্দুতে আরেকটা 1 এককের লম্ব অঙ্কন করব। এটাও একটা লম্ব অঙ্কন করব। এটা কত? 90 ডিগ্রি। তাহলে 1 একক, এটাও কিন্তু 1 একক, 1 এককে একটা লম্ব। এরপরে এটা নাম দিল, এটা ই দিয়েছি, এটা এফ দিলাম, এটা এফ। তাহলে এফের সাথে কিন্তু আমাকে এই ও যুক্ত করে দিলাম, এফের সাথে। তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ পাওয়া গেছে, ওডিএফ একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ওডিএফ একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে দেখো ওডিএফ একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে কি অতিভুজ কোনটা? লতিভুজ হচ্ছে 90 ডিগ্রি যেখানে আছে তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, সেটা হচ্ছে সবচেয়ে বড় বাহু। তাহলে আর ভূমি কোনটা হবে? ভূমিটা হবে এই 90 ডিগ্রি যেখানে আছে তার সাথে যে কোণটা থাকবে, যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি, আর তার সাথে যে লম্ব যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে ও এফ তার স্কোয়ার সমান পাবো কি? ও ডি তার স্কোয়ার প্লাস ডি এফ তার স্কোয়ার। ওডি, তাহলে ওডির মানটা কত পেয়েছি? ওডির মানটা পেয়েছি এখানে √6। তাহলে এখানে আমরা পাওয়া যাচ্ছে কি? √6 তার স্কোয়ার, আর এখানে প্লাস 1 স্কোয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে? 6 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু কত? 7। তাহলে ও এফ যেটা পাওয়া গেল √7। তাহলে এখানে এটা যেটা পাওয়া গেলো সেটা হচ্ছে √7 মানটা পাওয়া গেল। ও এফটা কত হয়ে গেল? √7। আমরা এই √7 মানটাকে বৃত্তচাপ করি, বা ও এফটাকে যদি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে যেটা সংখ্যারেখায় ছেদ করবে সেটা সংখ্যারেখায় √7টাকে সূচিত করবে। তাহলে এখানে দেখো এই মাপটা নিয়ে এখানে একটা দিলাম, এই মাপটা, এটা হচ্ছে কত? এটা হচ্ছে √7। এটাকে যদি আমি বৃত্তচাপটা অঙ্কন করি, তাহলে দেখো বৃত্তচাপটা একটা বিন্দুতে ছেদ করবে, সেটা যে বিন্দুতে ছেদ করলো সেটা এখানে এফ, এটা তো জি বিন্দুতে ছেদ করলো, জি, এই যে জি বিন্দুটা সেটা কি? √7কে সূচিত করবে। তাই √7টা পাওয়া গেল। তাহলে আমরা সংখ্যার উপর 3টে বিন্দু পেলাম। একটা হচ্ছে এটা হচ্ছে তোমার √5কে সূচিত করলো, আর এটা সিটা কি? √6কে তোমার সূচিত করছে, এটা সিটা। তাহলে এরপরে আবার জিটা পেলাম, জিটা তোমার √7কে সূচিত করছে। এটা আমার হলো পজিটিভ দিকে। এবার নেগেটিভ দিকেও আমাদেরকে কিন্তু বের করতে গেলে √6টা যদি -√6টা যদি বের করতে হয়, তাহলে বাঁ দিকে আমাদেরকে নিয়ে আসতে হবে।
তাহলে দেখো √6টা বের করতে গেলে আমরা দেখো এখানে যেমন √6টা বের করতে গেলে √5টা বের করতে হয়েছে, তাহলে এখানেও কিন্তু √6টা বের করতে গেলে আমাকে √5টাকে বের করতে হবে। তাহলে এইখান থেকে এই মাপটা নিয়ে একটা এটা ধরো একটা যদি নাম দিই পি দিলাম, পি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম। কত এককে? 1 এককে। এককটা কিন্তু 1 একক, এখানে 1 একক। 1 এককের লম্ব অঙ্কন পি, এটার নাম দিলাম কিউ। কিউ এর সাথে কিন্তু আমি এটা যুক্ত করে দিলাম। তাহলে দেখো এখানে আমরা যেটা পাবো, এখানে আমরা যদি এটা মুছে দিই, তাহলে এখানে এই যে সমকোণী ত্রিভুজটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। যেটা বড় বাহু থাকে সেটা হচ্ছে অতিভুজ, যেটা ভূমিতে থাকে 90 ডিগ্রির সাথে থাকে সেটা হচ্ছে তোমার ভূমি, আর যেটা লম্ব অবস্থাতে থাকে সেটা হচ্ছে লম্ব। তাহলে এখানে তোমার ত্রিভুজ যেটা ও পি কিউ, ও পি কিউতে কি, তাহলে ও কিউ তার স্কোয়ার সমান কী হবে? ও পি তার স্কোয়ার প্লাস পি কিউ তার স্কোয়ার। এটা কত? 2 তার স্কোয়ার, এটা 1 তার স্কোয়ার, মানে কত? 4 + 1, দ্যাট ইজ ইকুয়াল কত? 5। তাহলে ও কিউ সমান কি হচ্ছে? √5। তাহলে এই যে মানটা ও কিউটা, এটা √5 পেয়ে গেল। আমার তো √5 বলেনি, আমাদেরকে √6 বলেছে, -√6। এরপরে একই রকমভাবে আমরা কী করবো? এই কিউ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। আমরা কিউ বিন্দুতে লম্ব অঙ্কন করব কত? 1 একক। এটা যেমন 1 একক করলাম, এখানেও একটা লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কনটা কত? লম্ব অঙ্কনটা হচ্ছে কি? 1 একক। এই কোণটা কিন্তু 90 ডিগ্রি এই ও কিউ এর উপর কিউ বিন্দুতে। তাহলে পি কিউ, এটা নাম দিয়েছিল আর, এটা আর নাম দিলাম। এই আর এর সাথে কিন্তু এটা আমরা যুক্ত করতে হবে। তাহলে আর এর সাথে যদি যুক্ত করে দিই, তাহলে দেখো এখানে একটা যেটা ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজ এটাও 1 একক। তাহলে এখানে কি করব? এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে এখানে কিন্তু ত্রিভুজ ও কিউ পি, না ও কিউ আর, ও কিউ আর এর থেকে তুমি কি পাবে? এখানে ও আর স্কোয়ার সমান হবে ও কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। আর এটা ও কিউ স্কোয়ারটা মানটা কত পেলাম? √5। তাহলে এখানে আমরা √5 তার স্কোয়ার, আর এটার মানটা কত? 1 তার স্কোয়ার। এটা কত? 5 হয়ে যাবে, 1, দ্যাট ইজ 6। তাহলে ও আর এর মানটা কত হয়ে গেল? √6। এই যে মানটা পেলাম সেটা হচ্ছে √6। এখন এরপরে আমরা এটাকে যদি আমরা সংখ্যা রেখার উপস্থাপন করতে হয়, তাহলে এখানে যে বৃত্তচাপটা নিচ্ছি, তাহলে এই বৃত্তচাপটা নিই, এই ও আর এর মাপের বৃত্তচাপটা নিয়ে আমরা যদি বৃত্তচাপটা অঙ্কন করি, তাহলে দেখো কোথায় ছেদ করছে। তাহলে একটা বিন্দু ছেদ করছে, সেটা হচ্ছে কি? এটা। তাহলে বিন্দুটা কত পাওয়া গেল? এই যে বিন্দুটা পাওয়া গেল সেটা হচ্ছে কত? এই যে বিন্দুটা পাওয়া গেল সেটা হচ্ছে √6কে রিপিট করছে। আর এস যদি নাম দিই, তাহলে এইটা হয়ে যাচ্ছে কত? √6। তাহলে √6কে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করলাম সেটা বোঝা গেল। তাহলে প্রথমে √6টা নিয়ে এলাম, এরপর আছে √8। √8টা বের করতে গেলে তোমাদেরকে যেটা বের করতে হবে, √7 বের করতে হবে, তারপরে √8 বের করতে হবে। √8 করতে গেলে এখানে আবার তুমি একটা লম্ব অঙ্কন করতে হবে, এখানে লম্ব অঙ্কন করতে হবে, সেইখান থেকে আবার যুক্ত করতে হবে। এখানে তোমার এটা 1 একক করতে হবে, এটা কত? 90 ডিগ্রি। এটা করলে তখন এটা কত হবে? √7 পাবে, √7টাকে যদি আমরা করি, একটা বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে দেখা যাবে একটা বিন্দুতে ছেদ করছে। এমনি বৃত্তচাপ অঙ্কন করলে এখানে তুমি পেয়ে যাবে, এই বিন্দুটা পেয়ে যাবে কত? √7। তো √7 তো আমার দরকার নেই, √8 দরকার। এটাকে আবার তুমি এখানে একটা লম্ব অঙ্কন করবে,
এটা কত লম্ব 1 একক, এটার সাথে এটা যুক্ত করবে, তাহলে এটা কত হবে √8 হবে, √8। তাহলে এইটা √8টা যখন একটা বৃত্তচাপ অঙ্কন করবে তখন কিন্তু এখানে একটা বিন্দু ছেদ করবে, সেইটা হবে এই বিন্দুটা হয়ে যাবে √8। এটা √8 বলা হচ্ছে কি, এটা কিন্তু যেহেতু নেগেটিভ আছে এখানে যতগুলো আছে তো এখানে যেটা আছে সব এটা কিন্তু মাইনাস হবে, এগুলো সব কি মাইনাস হবে, -√8। এই বিন্দুগুলো দৈর্ঘ্যটা হচ্ছে তোমার কিন্তু √8, দৈর্ঘ্যটা √8, কিন্তু যেহেতু এটার উপর স্থাপন হয়ে গেল এই বিন্দুটাকে কিন্তু -8 দ্বারা সূচিত করছে, এই বিন্দুটা -8 দিয়ে করছে, এই বিন্দুটা -√7 দিয়ে করছে, এই বিন্দুটা -√6 রিপ্রেজেন্ট করছে, এইটা -2 যেমন হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা -√6 -√8 এবং -√11টাও কিন্তু এইভাবে আমরা বাঁ দিকে করতে পারব। তাহলে আশা করি বুঝতে পেরেছো কীভাবে অঙ্কগুলো সংখ্যা রেখায় এই যে অমূল্যদের সংখ্যাগুলো রেখায় স্থাপন করা হলো।